বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত ভারতীয় নাগরিকরা, বাড়ছে দূরত্ব, ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের অবদান ভুলে যাচ্ছে মানুষ, আক্ষেপ সার্জিস আলমের। দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বললেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় হাসিনা সরকার, অভিযোগ স্বজনদের। চাকরিচ্যুতদের পুনর্বহাল, বন্দীদের মুক্তিসহ ৮ দফা দাবি। এবং কবি হেলাল হাফিজ আর নেই, কাল বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে অপপ্রচারে ভারতীয় নাগরিকদের মধ্যে ছড়াচ্ছে ভ্রান্ত ধারণা। এর রেশ ধরে দুই দেশের নাগরিকদের ভেতর বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, বাড়ছে দূরত্ব। রিউমার স্ক্যানারের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে, ভারতের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার পুরনো ভিডিও ব্যবহার করে বাংলাদেশের নামে চালিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। আরো জানাচ্ছেন কাজী শাহরিন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। এর জের ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে মিথ্যা তথ্য প্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যম। পুরনো ছবি ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডামূলক ও মিথ্যা সংবাদ প্রচার করতে থাকে তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে আরটি ইন্ডিয়া। এ বিষয়ে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গেরই একটি কালী মন্দিরের। ৬০০ বছরের পুরনো ঐতিহ্য মেনে গত ২৬ নভেম্বর মূর্তি ভেঙে ফেলেন সেখানকার হিন্দুরা। পুরনো ভিডিওটিকে বাংলাদেশের বলে উদ্দেশ্যপূর্ণভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। এছাড়াও বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই ভিডিওটিও ভারতের একটি ধর্মীয় উৎসবে পদতলিত হয়ে মারা যাওয়ার ঘটনা। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে দাবি করা হয় ময়মনসিংহ গিরিপুরে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটাও বাংলাদেশের নয় বরং ভারতের বিহার রাজ্যের। একই পরিবারের ৩ সন্তান সহ মায়ের মৃত্যুর ঘটনার ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্যমূলকভাবে। এদিকে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি আপত্তিকর ছবি, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে ভারতীয়রা। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মারাতে দেখা যাচ্ছে ছবিটিতে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা। এর মধ্যে বিশ্বে ভুয়া খবর প্রচারে শীর্ষে অবস্থান করছে ভারত। সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এমন মিথ্যা তথ্য। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। জানতে চান, গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে, হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেন জানেন কিনা। জবাবে জন কিরবি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। Situation in Bangladesh has been difficult following the ouster of the former prime minister, and we've been working closely with the interim government to enhance the capability of their law enforcement and security services to deal with the challenge. We've been very clear in our engagement with all Bangladeshi leaders that protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis regardless of religion or ethnicity. We want to hold them to that. জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত, দেশের মানুষ
ভুলে যাচ্ছে বলে আক্ষেপ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতার রক্তের স্পিরিট ধরে রেখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান তিনি। সকালে রাজধানীর কাকরাইলে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে এসব কথা বলেন সার্জিস। এসইউ সেলিমের প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের হাতে স্মারক উপহার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সার্জিস আলম ও সাদিক কাইয়ুম বলেন, শহীদ ও আহতদের রক্তের স্পিরিট ধরে রেখে ফ্যাসিবাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা সবসময় প্রস্তুত। আমার সন্তানের জীবন গিয়েছে যাক, আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক, প্রয়োজন হলে আমরাও জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে, সেটা যেন বাস্তবায়িত হয়। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল আছে। তাদের সরিয়ে শত দক্ষ জনবল নিয়োগ না দিলে রাষ্ট্র সংস্কার ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে। গত 15 বছর চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে দাবি করে এ জেলায় প্রযুক্তি ও মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবিও জানান বক্তারা। এই উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশ এখন ক্রান্তিকাল পার করছে। সময় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের ইতিহাস যাতে কেউ বিকৃত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানান বক্তারা। সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, পতিত সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনাকে নষ্ট করেছে, ধ্বংস করেছে দেশের গণতন্ত্র ও অর্থনীতি। অতীতে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে। এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারা মনে করছে তারা দুর্বল, কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। একটা চরম ক্রান্তিকাল সন্ধিলগ্নে আমরা এগোচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার। পুরো জাতি এখন ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা উদ্ধার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মাটিতে আর কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াত আমির বলেন, জনগণের ভালোবাসা পেলে এমন দেশ গড়ে তোলা হবে যেখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। নারী পুরুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে।
ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল, 18,500 বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছে, অনেককে বিনা কারণে কারাগারে বন্দী রেখেছে, এমন সব অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা দাবি জানান চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি ও ন্যায় বিচার সহ 8 দফা বাস্তবায়ন করার। আরো জানাচ্ছেন মুনতাসির মামুন। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি। দুদিন ধরে বিডিআর সদর দপ্তর দখল করে নির্মম হত্যাযজ্ঞ চালায় বিদ্রোহীরা। হত্যা করা হয় সাবেক বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিককে। এরপর বিডিআর এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ BGB। নজিরবিহীন এ হত্যাকাণ্ড ঘটনায় 18,520 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। এখনও কারাগারে 835 জন। যদিও তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু অজানা কারণে মুক্তি পাচ্ছেন না তারা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত সদস্যদের মুক্তি, পুনর্বহাল ও ন্যায় বিচার সহ 8 দফা দাবি জানান স্বজনেরা। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না, সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। ভুক্তভোগীরা অভিযোগ করেন তদন্তের নামে নির্যাতন চালানো হয়েছে, বাধ্য করা হয়েছে মিথ্যা সাক্ষী দিতে। 25 ও 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানান তারা। 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছে, তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে পরিবারগুলোর দাবি সুষ্ঠু তদন্ত করে নিরাপরাধদের মুক্তি দেওয়া এবং সীমান্ত নিরাপত্তা পুনরুদ্ধার করার। বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআর এর, সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা। অর্থনীতির পরিবর্তন না হলে শিক্ষা ব্যবস্থার স্থায়ী গুণগত পরিবর্তন সম্ভব নয়। বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সেমিনারে এমন তথ্য তুলে ধরেন আলোচকরা। অবৈতনিক শিক্ষা কাঠামোর পরিধি বৃদ্ধির পাশাপাশি এ খাতে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দেন তারা। বাংলা, ইংরেজি ও আরবি মাধ্যমের সমন্বয়হীনতা দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান শিক্ষাবিদরা। এমআর আসাদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা স্বরূপ বিষয়ক সেমিনার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দেশের শিক্ষা ব্যবস্থার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এ খাতের বৈষম্য দূরীকরণে নানা প্রস্তাব তুলে ধরেন শিক্ষাবিদরা। একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এই কোলাবোরেশনটা আসলে কি এবং এটার কোন জায়গাটা প্রবলেমেটিক, কোন জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। বাংলাকে রিচ না করে আমরা বিদেশি ভাষাকে প্রমোট করতেছি, এতে কি ক্ষতিটা হয়ে যাচ্ছে? এখন উচ্চবিত্তের ছেলে মেয়েরা দেশে নাই, মেধাবীরা দেশে নাই। ক্রিটিক্যাল থিঙ্কিংই হচ্ছে একটা ভালো শিক্ষা ব্যবস্থার ফাউন্ডেশন। অবৈতনিক শিক্ষার পরিসর বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন অধ্যাপক সলিমুল্লাহ খান। মেধা যাচাইয়ের পথ ও পদ্ধতি নিয়েও কথা বলেন তিনি। যদি আমরা শিক্ষা ব্যবস্থার সাময়িক পরিবর্তন আনতে চাই, তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে। কথাটা দেখেন কিরকম উপবৃত্তি, তাকে অল্প সাহায্য করছেন আর কি। তো শিক্ষাকে যদি জাতীয় একটি কর্তব্য মনে করেন, জাতি গঠন করার জন্য, এছাড়া বড় বিনিয়োগ নাই। মেধাভিত্তিক জনগোষ্ঠী গড়ে তুলতে রাষ্ট্রকে এগিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, অর্থনীতির পরিবর্তনের উপর নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উন্নতি। যে যা ইচ্ছা করে চালাচ্ছে, দেশে কোনো শিক্ষানীতি নাই, দেশে কোনো ভাষানীতি নাই, দেশে কোনো অর্থনীতি নাই। আমি শেষ কথায় বলি, শিক্ষা কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না যদি অর্থনীতিতে পরিবর্তন না হয়। শেষ বিচারে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় আপনি যে অর্থনীতি এখানে চলছে, শুধুমাত্র টাকা পাচার দুর্নীতির কথাই বলছে, সুনীতির মাধ্যমে যেটা চলছে সেটা তো চরম অন্যায়।
বিভিন্ন মাধ্যমের পড়াশোনার মধ্যে সমন্বয় সাধনের পরামর্শও দেন অধ্যাপক সলিমুল্লাহ। গত সরকারের আমলে কিভাবে উল্লাস করে বলা হতো জানুয়ারি মাসে আমরা সবাইকে বই দিচ্ছি, যেন বইটাকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিচ্ছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আর দেখা যাবে না জাতীয় প্রেস ক্লাবের করিডোরে অথবা আড্ডায়। কবিতার নতুন হরফে মিলবে না তারুণ্যের জয়গান, কারণ দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই। ৭৬ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কাল বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। বোহেমিয়ান জীবনের অবসান ঘটিয়ে তারার দেশে হারিয়ে গেলেন কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরের দিকে রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে মারা যান তিনি। ওই হোস্টেলের ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ। তখন তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসেন পরিবারের সদস্য, ভক্ত, অনুরাগীরা। বড্ড অসময়ে চলে যাওয়ায় সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তো আমি যখন যেতাম অনেকেই আসতেন। একটা জিনিস যেটা শেখার আছে সেটা হচ্ছে মানুষকে শ্রদ্ধা করা। তিনি বললেন আই ওয়ান্ট টু কুইট, তো তিনি আর বাঁচতেও চাননি। বলছেন যে তার প্রচন্ড কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা এবং একাকিত্ব সব মিলিয়ে। আই ক্যান ভিজুয়ালাইজ দ্যাট যে আসলে কিরকম একটা দুর্দান্ত জীবন উনি কাটিয়ে আসছেন। ছোট ভাই হেলাল হাফিজের মৃত্যুতে শোকাহত বড় ভাই দুলাল হাফিজ জানান, প্রতিদিন সকালে নাস্তা ও দুপুরের খাবার খেতেন জাতীয় প্রেস ক্লাবে। সেখান থেকে ফিরে হোস্টেলে নিঃসঙ্গ জীবনযাপন করতেন তিনি। সারাদিন সকালবেলায় প্রেস ক্লাবে গিয়ে সে ব্রেকফাস্ট করত, প্রেস ক্লাবেই লাঞ্চ, প্রেস ক্লাবেই সারাদিন থাকা, প্রেস ক্লাব থেকেই বিকালবেলায় বাসায় গিয়ে শুধু ডিনারটুকু করত, করে আমার সঙ্গে থাকত। তিনি আরও জানান, শনিবার হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবার পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে। এরপর তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তার সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 241 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 87 জন এবং বাকি সবাই ঢাকার বাইরের। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 295 জন। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির কর্মী সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার লালন বাজারে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপি কর্মী সভার আয়োজন করলে সেখানে ইউনিয়ন বিএনপি সভাপতির লোকজন হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,830 ছাড়িয়ে গেছে। এদিকে তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 6 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে আবারও ডোনাল্ড ট্রাম্পকে পারসন অফ দি ইয়ার হিসেবে ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,830 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 6 রোগীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 20 জন। গত রাত 8টার দিকে সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে 1 জন শিশু ও 2 জন নারীও রয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে নিচতলার রিসিপশন এরিয়াতে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা দ্রুত অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, অতিরিক্ত কালো ধোঁয়ার ফলে শ্বাসরোধে হতাহতের এ ঘটনা ঘটে।
অন্যদিকে টাইমস ম্যাগাজিনে আবারও বর্ষসেরার ব্যক্তিত্ব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় ম্যাগাজিনটি জানায় 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। এর আগে 2016 সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এ খেতাব পেয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাইরুকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রধানমন্ত্রী হিসেবে বাইরুর প্রথম কাজ হবে একটা বাজেট পাশ করা। সম্প্রতি ঐতিহাসিক এক অনাস্থা ভোটে রাজনীতিবিদ মিশেল বার্নিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রো। মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার 73 বছর বয়সী বাইরু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত নাম। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত ভারতীয় নাগরিকরা, বাড়ছে দূরত্ব, ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। জুলাই গণ অভ্যুত্থানে শহীদের অবদান ভুলে যাচ্ছে মানুষ, আক্ষেপ সার্জিস আলমের। দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বললেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় হাসিনা সরকার, অভিযোগ স্বজনদের। চাকরিচ্যুতদের পুনর্বহাল, বন্দীদের মুক্তিসহ 8 দফা দাবি। এবং কবি হেলাল হাফিজ আর নেই, কাল বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।